ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে কোর্টের নির্দেশ অনুসারে আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু নিতে বলা হয়েছে 2026-এর মার্চ মাসের মধ্যে। অর্থাৎ কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 2026-এর মার্চ মাসের মধ্যে যেন আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন দিয়ে পরীক্ষা নেওয়া হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের চ্যানেলে আপার প্রাইমারি টেট সংক্রান্ত বিভিন্ন ভিডিও আসছে, এবং গত ভিডিওতে যেটা আমরা বলেছিলাম যে সিলেবাস যে ভালো করে বুঝবে আপার প্রাইমারি টেটের, সে কিন্তু প্রিপারেশনে এগিয়ে থাকবে। এবং তোমরা ডিমান্ড করেছিলে যে স্যার সিলেবাসটা অ্যানালাইসিস করে দিন, বিভিন্ন যে আপার প্রাইমারি টেটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে সিলেবাস অ্যানালাইসিস করে দিন। এবং সেই উদ্দেশ্যে কিন্তু আজ থেকে আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাস, সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করব। আমরা দেখব যে আপার প্রাইমারি টেটের যে বিভিন্ন বিষয় আছে তার মধ্যে ঠিক কোন কোন সাব টপিক আছে বা কোন কোন বিষয়ের উপরে জোর দেব। প্রস্তুতি নেওয়ার আগে যদি আমরা সিলেবাসটাকে সঠিকভাবে না জানি বা না বুঝি, তাহলে কিন্তু প্রস্তুতি নেওয়াটা আমাদের বৃথা হয়ে যাবে। তাই সঠিক সিলেবাস জেনে বুঝে তারপরেই কিন্তু প্রস্তুতি শুরু করো, এটাই আমাদের সাজেশন। এবং আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা রেখেছি বিজ্ঞান বিষয়ের সিলেবাস, অর্থাৎ যে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স যে পোর্শনটা আছে, যারা সায়েন্স গ্রুপ তাদের যে সোশ্যাল সায়েন্স এবং বা সায়েন্স এবং ম্যাথস পোর্শনটা যেটা দিতে হবে, সেই অঙ্ক এবং বিজ্ঞানের পোর্শনের মধ্যে আজকে আমরা কিন্তু বিজ্ঞান পোর্শনটা রেখেছি। বিজ্ঞানের সিলেবাসটা কিন্তু আমরা টোটাল আলোচনা করব। এবং আমরা প্রথমেই বলে রাখি, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু যে সিলেবাসটা হবে সেটা সিটেটের যেটা পেপার, সিটেটের পেপার 2, তার সিলেবাস কিন্তু মানে ম্যাক্সিমামটা ফলো করবে। 100% ফলো করতে পারে, যদি 100% ফলো না করে তাহলে কিন্তু 90% সেই সিলেবাসটাকেই ফলো করবে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। এবং এখানে যখন আমরা সায়েন্স পোর্শন দেখব, যে সায়েন্স পোর্শনের যে কন্টেন্ট সেগমেন্টটা দেখব, পেডাগোজির সিলেবাস অ্যানালাইসিস করার প্রয়োজন নেই, কারণ এখানে যে টপিকগুলো থাকবে সব জায়গায় থাকবে এবং তার মধ্যে কিছু এক্সট্রা হিডেন টপিক কিন্তু নেই। বাট যখন আমরা সাবজেক্টের কন্টেন্ট সেকশনের সিলেবাস অ্যানালাইসিস করব, তখন দেখব যে সিটেটের পেপার 2 এর সিলেবাসের ক্ষেত্রে যেভাবে সিলেবাস মেনশন করা আছে সেইভাবে কিন্তু আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি না বা আইডেন্টিফিকেশন করতে পারি না। যেমন এখানে কন্টেন্ট সেগমেন্টের মধ্যে দেওয়া আছে ফুড, তারপরে দেওয়া আছে মেটেরিয়ালস, তারপরে দেওয়া আছে দ্য ওয়ার্ল্ড অফ লিভিংস, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, এবং কি দেওয়া আছে ন্যাচারাল ফেনোমেনা, এবং তার সাথে সাথে দেওয়া আছে ন্যাচারাল রিসোর্স। তো এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলোর ওপরেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখন বিষয়টা হলো এর মধ্যে ঠিক কোন কোন টপিক লুকিয়ে আছে সেটা কিন্তু আমাদের জানার প্রয়োজন, না হলে কিন্তু আমাদের প্রিপারেশনটা সঠিকভাবে হবে না। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়টাই পরপর জানার চেষ্টা করব যে এই টপিকের মধ্যে কি কি বিষয় আছে। তো প্রথমেই আমি আসবো যেটা, সেটা হলো ফুড। এবং বলে রাখি, এই যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোর মধ্যে আহ, যে ফুড টপিকটি আছে সেটা, তার মধ্যে কি কি আছে আমাদের কোর্সের নোটস ডাইরেক্ট ওপেন করে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? মানে এর মধ্যে কি কি পড়তে হবে। দেখো, ফুডের উপরে আমাদের যেমন দুটো থিওরি নোটস এবং একটা এমসিকিউ নোটস আছে। তো ফুডের মধ্যে কি কি পড়তে হবে না, খাদ্য কাকে বলে সেটা কিন্তু আমরা দেখব, খাদ্য কাকে বলে। তারপরে খাদ্যের শ্রেণীবিভাগ, অর্থাৎ খাদ্যকে যেটা আমরা তিনটে মেন শ্রেণীতে ভাগ করছি, সেই তিনটে শ্রেণীবিভাগ কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে যেটা আমরা দেখব যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তার কি কাজ করছে, যেটা আমরা বলছি শক্তি প্রদানকারী খাদ্য, মানে খাদ্যের শ্রেণীবিভাগের মধ্যে একটা আছে দেহ গঠনকারী খাদ্য, মানে যেটা বলছে প্রোটিন, ঠিক আছে? এবং শক্তি প্রদানকারী হলো কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এবং প্রতিরক্ষামূলক খাদ্য হলো ভিটামিন এবং খনিজ। তো এই পোর্শনটা কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। আমি খুব কুইকলি দেখাচ্ছি। খাদ্যের উৎস কি সেটা কিন্তু আমাকে খাদ্যের মধ্যে পড়তে হবে। এইভাবে ছোট ছোট সাব টপিক কিন্তু আমাকে বার করতে হবে। খাদ্যের উপাদান, সেটা কিন্তু আমাকে দেখতে হবে খাদ্যের উপাদান কি আছে। ওকে। এবং আরও আমরা যদি বিষয়টা দেখি এখানে কি কি আছে, তাহলে তোমরা দেখতে পাবে যে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং তারপরে যে উপাদানগুলো আমি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস মানে বিষয়গুলো জানবো তার ভিতরে গিয়ে। তার সোর্স কি, তার ভূমিকা কি, এবং সেই বিষয় তার মধ্যে আর কি কি ইম্পর্টেন্ট পোর্শন আছে বা পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা জানবো। যেমন কার্বোহাইড্রেটের পরে আমরা এখানে আসছে প্রোটিন, তো সেই সম্পর্কে কিন্তু আমরা তারপরে ডিটেলসে জানবো। তার উৎস কি, প্রাণীজ উৎস বা তার মানে উদ্ভিদগত উৎস কি আছে সেটা আমরা কিন্তু দেখব। এবং তার অভাবে কি কি রোগ হয় সেটাও কিন্তু আমরা দেখব।
মানে আমাদের নোটসের মধ্যে কিন্তু এইভাবেই সবকিছু পিকচার দিয়ে তারপরে বলতে পারো টেবিল ফরম্যাট করে পয়েন্ট করে কিন্তু এইভাবে দেওয়া আছে। এবং তার মধ্যে দেখো এই প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কেও কিন্তু বলা হয়েছে, এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু আমাদেরকে খাদ্যের মধ্যে পড়তে হবে। এবং খাদ্যের যে আরেকটা বিষয় আছে শ্রেণীবিভাগের মধ্যে বা উপাদানের মধ্যে, যেটা ফ্যাট বা স্নেহ পদার্থ বলছি, সেই সম্পর্কেও কিন্তু আমাদেরকে ডিটেলস জানতে হবে, তার ক্লাসিফিকেশন, তার উৎস এবং সেই তার যে শ্রেণীবিভাগ এবং তার ভিতরে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে এই খাদ্যের মধ্যে দেখে যেতে হবে, ঠিক আছে। এবং এই ফ্যাটের উপরে কি কি টেস্ট হয় সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে বা পড়তে হবে, ওকে। এবং নেক্সট খাদ্যের মধ্যে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো ভিটামিন পোর্শন, অর্থাৎ ভিটামিনকে আমরা তার ক্লাসিফিকেশনটা আমরা জানবো, যে কিছু ভিটামিন আছে জলে দ্রবীভূত হয়, কিছু আছে যারা ফ্যাটে দ্রবীভূত হয়। এবং এই যে বি, সি, এ, ডি, ই, কে, এই যে টোটাল যে ভিটামিন আছে তার সম্পর্কে এবার আমাদেরকে ডিটেলসে জানতে হবে, ওকে। অর্থাৎ কোন ভিটামিনের উৎস কি, তার অভাবজনিত রোগ কি, বা তার রাসায়নিক নাম কি, এটা কিন্তু পরপর আমাদেরকে ভিটামিন সম্পর্কে জানতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ভিটামিন পোর্শনটা কমপ্লিট করতে পারবো। এবং এই খাদ্যের মধ্যে আরেকটা মানে টপিক আছে, সাব টপিক, সেটা হলো খনিজ পদার্থ, ওকে। এই খনিজ পদার্থের নাম কি, তার উৎস, কাজ এবং অভাবজনিত রোগ, যেটা এখানে টেবিলের মাধ্যমে দেওয়া হয়েছে, ওকে। তো সেটা কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে, অর্থাৎ এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং খাদ্যের আরেকটা ইম্পর্টেন্ট টপিক বা সাব টপিক হলো জল, ওয়াটার। তো ওয়াটার আমাদের কিভাবে সাহায্য করে এবং ওয়াটার সম্পর্কে বাকি বিষয়গুলো কিন্তু এখানে আমাদেরকে দেখে যেতে হবে, ক্লিয়ার। তারপরে আমরা চলে আসবো রাফেজ। রাফেজটা কি, মানে মেনলি এটি উদ্ভিদের একটা ফাইবার গঠন করে, যা মূলত কোষ প্রাচীরের উপাদানগুলোর মধ্যে উপস্থিত থাকে, সেটাই হলো রাফেজ। তো রাফেজ সম্পর্কে ডিটেলস বিষয়টা জানতে হবে, যে রাফেজ কোথায় পাওয়া যায়, আমাদেরকে কিভাবে হেল্প করে বা আমাদের কতটা খাওয়ার প্রয়োজন, সেটা কিন্তু এখানে আমাদেরকে বিষয়টা জেনে যেতে হবে। এবং খাদ্যের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো, সাব টপিক হলো কি না, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। ঠিক কোন খাদ্যগুলোকে আমরা সুষম খাদ্য বলবো, খাদ্যের মান বজায় রাখার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানতে হবে। খাদ্য পরিষ্কার, কিভাবে তাদেরকে সংরক্ষণ করব বা খাদ্যকে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, এবং খাদ্য সংরক্ষণের পদ্ধতি, সেই টোটাল বিষয়টা আমরা জানবো। এবং খাদ্য সংরক্ষক কোনগুলোকে আমরা বলছি সেটা কিন্তু আমাদেরকে খাদ্যের মধ্যে জানতে হবে, ঠিক আছে। তো এইভাবে সাব টপিক আমাদেরকে করতে হবে 1 নম্বর। এবং তারপরে তারপরে সেই টপিক, মানে খাদ্য মেন টপিক, তার মধ্যে আমি এতগুলো সাব টপিক দেখালাম, কমপ্লিট করব। এবং সেই পোর্শন থেকে সিটেটে কি কি প্রশ্ন এসছে ডিটেলসে জানবো। তো এইভাবে কিন্তু তোমাকে সিলেবাস অ্যানালাইসিস করে পড়তে হবে। এবং এটাই কিন্তু সিলেবাস, আমি পরপর প্রত্যেকটা যে 7টা মেন টপিক আছে সেটা কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, ওকে। এবং দেখতে পাচ্ছ এই খাদ্যের উপরে সিটেটের বিভিন্ন ইয়ারে, বিভিন্ন বছরে 2011 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে যে প্রশ্নগুলো পড়েছে এবং ইম্পর্টেন্ট আরও যে যে প্রশ্ন পড়তে পারে সেগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে, ক্লিয়ার। এবার ফুড সম্পর্কে কিন্তু আমার ডিটেলস বিষয়টা বলা কমপ্লিট হয়ে গেল। এখন বিষয়টা আমাকে যেটা বলতে হবে নেক্সট, যেটা আছে মেটেরিয়াল সম্পর্কে আমরা বলবো। সেটা বলার আগে আমি বলে রাখি আর একটা বিষয়, মানে তোমরা কোন কোন জায়গা থেকে প্রিপারেশনটা নেবে, ওকে। ওয়েস্ট বেঙ্গল যদি বলো যে প্রিপারেশন, আমি নোটস, এই ধরনের নোটস কি করে বানাবো, বা যারা সেলফ স্টাডি করছো তারা এইভাবে অ্যানালাইসিস করে এই যে টপিকগুলো বলছি সেটা কোথায় পাবো, তাহলে তার বেস্ট সোর্স হলো 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6, 7 এবং 8 তোমাকে পড়তে হবে, এটা কিন্তু 1 নম্বর, এটাই মেন নয়, এটা 1 নম্বর, ওকে। এর সাথে সাথে তোমাকে দেখে যেতে হবে এনসিইআরটি, কারণ একটা দেখে গেলে তুমি টোটালটা কভার করতে পারবে না, এখানেও 6, 7, 8 কভার করতে হবে। 3 নম্বর যেটা দেখতে হবে সেটা হলো সিটেটের পিওয়াইকিউ। সিটেটের পিওয়াইকিউ এই টপিক ধরে ধরে পড়লে তাহলে কিন্তু তোমার ডিটেলস কভার হবে। এবং 4 নম্বর যেটা দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গল আগের বারে যে পরীক্ষা হয়েছিল এবং বাকি যে সমস্ত ভারতের অঙ্গরাজ্য আছে তাদের যে টেট পরীক্ষা হয় সেখানে এই টপিকের উপরে কী কী প্রশ্ন পড়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আরেকটা বিষয়, যে এইগুলোর বাইরেও কিন্তু এমন টপিক আছে যেগুলো ক্লাস কোনোটা ক্লাস 9-এ আছে, কোনোটা 10-এ আছে, এবং বিশেষ মানে সামান্য কিছু টপিক কিন্তু 11, 12 বা এই পোর্শনটা আছে, অর্থাৎ একটা মানে সিলেবাসটা একবার ছড়িয়ে আছে যাকে বলা যায়, ঠিক আছে। আমরা কি করেছি, এই প্রত্যেকটা মানে এই যে সোর্স কথা বললাম সেখান থেকে নোটস একসঙ্গে কালেক্ট করে একটা জিস্ট ফরম্যাট করে, রেডিমেড ফরম্যাট করে কিন্তু এইভাবে প্রদান করেছি, যেটা তোমাদেরকে দেখালাম, এমসিকিউ এবং থিওরি পোর্শনটা এইভাবে কিন্তু করেছি।
তো এই পোর্শনে তোমরা যদি করতে পারো কোনো অসুবিধা নেই, এইভাবে করলে কিন্তু সাকসেস আসবে। এবং যদি মনে করো যে এত মানে পরিশ্রম তোমরা করতে চাইছো না, রেডিমেড চাইছো, তার তার তাহলে কিন্তু আমাদের যে আপার প্রাইমারি টেট কোর্স আছে, যেটা সম্পর্কে আমি বারবার বলছি, মাত্র 775 775 টাকা দিয়ে কোর্সে এনরোল করলে তুমি শুধু এই সায়েন্স পোর্শন নয়, আপার প্রাইমারি টেটে যে সমস্ত বিষয় আছে এবং যে সমস্ত সাব টপিক আছে প্রত্যেকটার উপরে কিন্তু এইভাবে ডিটেলস ক্লাস করানো হচ্ছে। ভিডিও ডেসক্রিপশন এবং আমাদের যেটা কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সেখানে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে প্রিপারেশনটা তোমাদের কিন্তু এক্সট্রা যে খাটনি, যে বিভিন্ন জায়গাতে নোটস কালেক্ট করবো, তার জিস্ট বানাবো, এই খাটনিটা কিন্তু তোমাদের কমে যাবে। এটা কিন্তু আমরা টোটালটা দায়িত্ব সহকারে এইরকম নোটস বানিয়ে তার উপরে ভিডিও করে তোমাদেরকে প্রোভাইড করবো। তোমাদের শুধু জাস্ট ভিডিওগুলো দেখতে হবে, নোটসগুলো পড়তে হবে এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। ওকে, তো চলো ফুড যেটা আমরা বললাম, তো ফুডের পরে আমরা চলে আসব মেটেরিয়ালস পোর্শন। মেটেরিয়ালস একটা খুবই গুরুত্বপূর্ণ পোর্শন কিন্তু আছে, যেখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু জিনিস পড়তে হবে। প্রথমটা আমাদের এই মেটেরিয়ালসের কনসেপ্ট পড়তে হবে, যে মেটেরিয়ালস কি বা তার ঠিক বৈশিষ্ট্য কোথায়, এই জিনিসগুলো। এবং আমি সমস্তটা লিখছি নয়, মুখে বলে দিচ্ছি, সেটা ভালো করে একবার শুনে নাও। যে পদার্থ, 2 নম্বর আমরা যেটা মেটেরিয়ালসের মধ্যে পড়বো সেটা হলো বিভিন্ন পদার্থ এবং তার অবস্থা, ঠিক আছে। এবং সেই পদার্থ এবং তার অবস্থা মানে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, তার উদাহরণ কি, তার ধর্ম কি, ইত্যাদি। এবং এর মধ্যে 3 নম্বর যে পয়েন্ট, অর্থাৎ 2 নম্বর টপিক মেটেরিয়ালসের মধ্যে যে 3 নম্বর পয়েন্ট আমরা বলবো, বিভিন্ন পদার্থ এবং তার শ্রেণী বিভাগ। 3 নম্বর কি বললাম, বিভিন্ন পদার্থ এবং তার শ্রেণী বিভাগ, এবং তার মধ্যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, ধাতু, অধাতু, ধাতুকল্প, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এবং তার সাথে সাথে বিশুদ্ধ পদার্থ কি, খনিজ আকরিকটা কি, ধাতু সংকর কি, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং তার সাথে সাথে মেটেরিয়ালসের মধ্যে আরও একটা জিনিস আছে, মানে সিলেবাসটা দেখতে এত ছোট হলেও এর ভিতরে কিন্তু প্রচুর জিনিস আছে, সেটা আইডেন্টিফিকেশনটা করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ক্লিয়ার? সেটা কি না, পারমাণবিক গঠন। এই মেটেরিয়ালসের মধ্যে আরেকটা বিষয় আছে পারমাণবিক গঠন। যে পারমাণবিক গঠনের মধ্যে আমাদেরকে কি কি দেখতে হবে না, কেমিক্যাল যে বন্ড আছে, ঠিক আছে, রাসায়নিক মানে যে কেমিক্যাল বন্ড আছে, রাসায়নিক বন্ধন আছে, সেটা দেখতে হবে। যে পরমাণুর যে বিভিন্ন মানে গঠন আছে, মানে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, আইসোটোপ, আইসোবার, পরমাণুর যে মডেল আছে, কোয়ান্টাম যে সংখ্যা আছে, বা আউটবাউর যে নীতি আছে, সেগুলো কিন্তু টোটালটা আমাদেরকে দেখে যেতে হবে। এবং তার সাথে সাথে এই যে পোর্শনটা আমরা বললাম যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, জারণ বিজারণ, এই প্রত্যেকটা অংশ কিন্তু আমাকে এই মেটেরিয়ালস পোর্শনে দেখে যেতে হবে। ক্লিয়ার? মেটেরিয়ালস পোর্শনটা যখন আমরা কমপ্লিট করব তখন কিন্তু আমরা 3 নম্বর পোর্শনে আসবো, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং। মানে কি, মানে ওয়ার্ল্ড অফ দ্য লিভিং এর মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো দেখে যেতে হবে, প্রথমটা হলো আমাদের যে শরীরটা যেভাবে তৈরি, মানে সেল দিয়ে, আমাদের ইউনিট যেটা বডি, সেটা হলো সেল। তো সেল সম্পর্কে আমাদেরকে আগে পড়তে হবে। সেল এবং কোষের যে মানে অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলো, কোষের যে চক্র আছে, কোষ চক্র, সেটা ডিটেলসে পড়তে হবে। এবং তারপরেই জীব এবং জড় সম্পর্কে কিন্তু একটা ডিটেলস তথ্য আমাদেরকে জানতে হবে। এবং এই যে জীব, যেটা আমাদের মূল বিষয়, লিভিং যেটা বলছে, তো এই জীবের মধ্যে যেটা উদ্ভিদ এবং প্রাণী আছে, তাদের সম্পর্কে কিন্তু ডিটেলসে পড়তে হবে। অর্থাৎ উদ্ভিদ, তাদের যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসিফিকেশন হয় সেটা, প্রাণী এবং তাদের যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসিফিকেশন হয় সেটা কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। এবং তারপরের যে টপিকটা আছে হাউ থিংস ওয়ার্ক, ওকে, হাউ থিংস ওয়ার্ক, সেটা কিন্তু আমাদের তারপরেই আমরা জানবো। এবং এই তার আগে একটা টপিক মিস করে যাচ্ছি, মুভিং থিংস, পিপুল অ্যান্ড আইডিয়া। অর্থাৎ এখানে যে চলমান বস্তু সম্পর্কে বলা হচ্ছে সেটা আমি আগে বলে নিই। চলমান বস্তুর মধ্যে কিছুই নেই, যেটা ফিজিক্সের টপিক, গতি, অর্থাৎ স্থিতিগতি, সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং এর মধ্যে যেটা ফোর্স বা বল আছে সেটা কি আমাকে দেখতে হবে। তার মধ্যে যে জড়তা বা জাড্যতা আছে সেটাকে আমাকে দেখতে হবে। এবং নিউটনসের যে 3টে সূত্র আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে বা পড়তে হবে। এটা কিন্তু এই পোর্শনের সিলেবাস। এবং হাউ থিংস ওয়ার্ক, এর মধ্যে আমাদের যে বিষয়টা দেখতে হবে, 3টে বিষয় দেখতে হবে। 1 নম্বর হলো ওয়ার্ক, অর্থাৎ কাজ। 2 নম্বর হলো এনার্জি মানে শক্তি। এবং 3 নম্বর হলো পাওয়ার। এটাও কিন্তু ফিজিক্সের টপিক, এটা কিন্তু দেখতে হবে। এবং মনে রাখতে হবে এই এনার্জির মধ্যে কিন্তু প্রচুর জিনিস আছে। অর্থাৎ শক্তি যেটা, সেটা তাপ শক্তি হতে পারে, মানে হিট। আলোক শক্তি হতে পারে, মানে তোমাকে অপটিক্স বা আলো, সেই টপিকটা এর মধ্যে চলে আসছে। তরঙ্গ চলে আসছে, ওয়েভ।
এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই এনার্জির মধ্যে চলে আসছে। ক্লিয়ার? এগুলো কিন্তু আমাদেরকে মিস করলে চলবে না। নেক্সট হলো 6 নম্বর টপিক, যেটা হলো ন্যাচারাল ফেনোমেনা। এখানে মেন বিষয় যেটা হলো প্রাকৃতিক ঘটনা, এবং প্রাকৃতিক ঘটনা বলার জন্য তার মধ্যে কিন্তু আমাদেরকে যে বিষয়গুলো বেশি করে দেখতে হবে, এনভায়রনমেন্ট পোর্শনটা কিন্তু চলে আসবে। অর্থাৎ ইভিএস এর যেটা প্রথমে আমরা বলবো ইকোসিস্টেম, ইকোসিস্টেম এটা চলে আসবে বায়োডাইভার্সিটির কিছু পোর্শন চলে আসবে। তার সাথে সাথে বিভিন্ন যে ঘটনা ঘটেছে পরিবেশ দূষণগত কারণে সেটা চলে আসবে, এবং তার সাথে সাথে পলিউশন বা পরিবেশ দূষণটা আমাকে পড়তে হবে। এবং এই পরিবেশ দূষণগত কারণে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যেমন ভোপালের যে গ্যাস ট্র্যাজেডি ঘটেছে, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। চেরনোবিলের যে ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে। এবং তার সাথে সাথে যে ফেনোমেনাগুলোর কথা বলা হয়েছে বা প্রাকৃতিক ঘটনার কথা বলা হয়েছে, বিশেষ করে বন্যা, ঠিক আছে, বন্যা দেখতে হবে। তার সাথে সাথে আমাকে দেখতে হবে ভূমিকম্প, সেটাও কিন্তু আমাকে দেখে যেতে হবে। সাইক্লোন, সাইক্লোনটা দেখে যেতে হবে। এবং যেটা ভূমিক্ষয়, ল্যান্ডস্লাইড যেটাকে বলা হয়, সেটাও কিন্তু এই পোর্শনের মধ্যে বা এই টপিকের মধ্যে কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে। ক্লিয়ার? এবং লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ থেকেও কিন্তু আমাদের সিলেবাসে আছে। সেই প্রাকৃতিক সম্পদের সিলেবাসটা ঠিক কি আমি এইখানে লিখে দেখাচ্ছি, এটা বাদ দাও, এটা হিস্ট্রির পোর্শন। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে অর্থাৎ 7 নম্বর এবং লাস্ট টপিকের মধ্যে যেটা আছে, দুটো শক্তির কথা কিন্তু বলা হচ্ছে বা দুটো সম্পদের কথা বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদের মধ্যে। একটা বলছে শক্তি সম্পদ, আর একটা বলছে শক্তির সংরক্ষণ, ঠিক আছে, শক্তির সংরক্ষণ। তাহলে এই প্রাকৃতিক সম্পদের মধ্যে আমি একটা বলছি শক্তি সম্পদ এবং শক্তি সম্পদের সংরক্ষণ, এই দুটো পোর্শন কিন্তু আমরা বলছি। আর এই যে শক্তি সম্পদ আমরা বলছি, তার মধ্যে বায়ু শক্তি, এয়ার, জলশক্তি, ওয়াটার, এবং মৃত্তিকা, সয়েল, এবং চিরাচরিত অচিরাচরিত শক্তি, যেটা ক্লাসিফিকেশন করলে হয় সেই দুটো। এই চিরাচরিত এবং অচিরাচরিতের মধ্যে যে সমস্ত শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোর সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলস পোর্শনটা পড়ে যেতে হবে। সেটা কিন্তু আমাদের এই যে লাস্ট যেটা অংশ আমরা বললাম প্রাকৃতিক সম্পদ, তার মধ্যে কিন্তু আছে। তো আমরা যদি সিলেবাসটাকে প্রপারলি অ্যানালাইসিস করি, সিটেটের সিলেবাসটাকে যদি প্রপারলি অ্যানালাইসিস করি, বা যেটা সিটেটের পেপার 2 এবং আমাদের আপার প্রাইমারি টেটের মধ্যে থাকবে, এবং যেটা বললাম যে আমি আজকে সায়েন্স এবং ম্যাথসের মধ্যে, সায়েন্স ম্যাথের যে 60 মার্কসের প্রশ্ন হয়, তার মধ্যে অনলি সায়েন্স পোর্শনটা কিন্তু আজকে অ্যানালাইসিস করলাম। যার মধ্যে লাস্টে আমরা বলে দিই যে সায়েন্সের মধ্যে 30 নম্বর থাকবে, এবং এই 30-এর মধ্যে 20 নম্বর থাকবে কন্টেন্ট সেগমেন্ট থেকে, 10 নম্বর থাকবে পেডাগোগি সেগমেন্ট থেকে। পেডাগোগি নিয়ে সমস্যা নেই, পেডাগোগি হয়তো এমন হতে পারে এই কন্টেন্ট সেকশনে 20 বা যে 30 নম্বর আছে, 20 নম্বর আছে, এবং পেডাগোজির যে 10 নম্বর আছে, 10 নম্বর কমিয়ে 20 নম্বর, মানে 20 নম্বরটা বাড়িয়ে দিতে পারে, পেডাগোজির কোশ্চেন কম দিতে পারে। যদি এরকম অনেক সময় দেখেছি, যদি কোশ্চেন কম নাও দেয়, যদি এই এনসিইআরটির টোটাল যে সিলেবাস সেটা যদি ফলো করে, অর্থাৎ 20 + 10, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। যে সিলেবাস আমি সায়েন্সের বললাম, এটা পড়লেই কিন্তু 20 অনায়াসে, 20-র মধ্যে তুমি 17+ বা 18+ কিন্তু স্কোর করতে পারবে। এবং পেডাগোজির জন্য কিন্তু স্পেশালভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন হয় না, কারণ পেডাগোজির পোর্শনের যে সিলেবাসটা আছে সেটা সব জায়গায় এই সিলেবাসটা ফলো করা হয়, এর মধ্যে কিন্তু হিডেন টপিক নেই, ঠিক আছে, এটা ডাইরেক্ট পড়লে কিন্তু হয়ে যায়। এবং বিশেষ করে এই টপিকের থেকে মূল কথা, এই টপিক থেকে কি কোশ্চেন, কি ধরনের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে, সেগুলো সলভ করলেও কিন্তু 10-এর মধ্যে ম্যাক্সিমাম নম্বর স্কোর করা যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওর যেটা মূল বিষয় ছিল, সেটা কিন্তু এখানেই আমরা সমাপ্ত করব। অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে সিলেবাস অ্যানালাইসিস, আজকে পার্ট 1, আজকে পার্ট 1-এর মধ্যে কিন্তু আমরা সায়েন্স পোর্শনের সিলেবাসটা টোটালি অ্যানালাইসিস করলাম, এবং হিডেন কি কি টপিক আছে সেটা কিন্তু মানে দেখানোর চেষ্টা করলাম। শেষে একটাই কথা বলবো, যদি এরকম করে প্রিপারেশন নিজের থেকে নিতে পারো, নো প্রবলেম। যদি অন্য কোনো কোচিং সেন্টারে তোমরা যুক্ত হও, তাদেরকে বলবে যেন এইভাবে তারা প্রিপারেশন করে। এবং যদি মনে করো না স্যার আপনাদের কাছে আমরা প্রিপারেশন নেব, আপনাদের যে এই প্রসেসে রেডিমেড নোটস তৈরি করা আছে, এই প্রসেসে রেডিমেড এমসিকিউ, পিওয়াইকিউ তৈরি করা আছে, এবং ভিডিও তৈরি করা আছে, এইভাবে আমরা প্রস্তুতি নেব, তাহলে সমস্যা নেই, আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নির্দ্বিধায়। সাফল্য কিন্তু তোমার আসবে। এবং যে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন আছে, সেখানে কিন্তু এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে, যেটা ক্লিক করে বাই নাও করলেই 775 দিয়ে তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করতে দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।